সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে বিতর্ক, বিরোধীদের শপথ অসাংবিধানিক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত জোটের। সব ধর্মের অনুভূতি প্রাধান্য দিয়ে শিগগিরই ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগ, প্রাথমিকে ভর্তির পদ্ধতি নির্ধারণ হবে আলোচনার ভিত্তিতে। আতঙ্কিত হয়ে জ্বালানি তেল কেনা এখনো কমেনি। জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল ও ২৫,০০০ টন পেট্রোল কিনছে সরকার। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছে। ট্রেন, বাসে বিপণী বিতানে জমজমাট কেনাকাটা। দোকানে দোকানে ছুটছেন ক্রেতারা, দাম নিয়ে অসন্তোষ। ইরানে বড় হামলার দাবি ইসরায়েলের। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরানও। যুদ্ধ বন্ধে চুক্তির জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে বিতর্ক হয়েছে জাতীয় সংসদে। নির্ধারিত সময়ে সাংবিধানিক সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নেই। বিরোধীদের এই পরিষদের শপথ নেওয়া অসাংবিধানিক। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। গেল ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পর ১৭ই ফেব্রুয়ারি বিএনপির এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিপরীতে জামায়াত জোটের এমপিরা দুটো শপথ নেন। তখন থেকেই এ নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে চলছিল বাকবিতণ্ডা। এবার তা গড়ালো সংসদে। রবিবার সংসদের শুরুতেই বিষয়টি তোলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উদ্বেগ জানান, সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন এখনো না ডাকায়। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে ১৮০ কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। শুরুই হোক আগে, তারপরে সমাপ্ত। পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথ পত্রে স্বাক্ষর দান করিবেন। আমরা সকল বিরোধী দলীয় সদস্য ৭৭ জন আমরা এটা গ্রহণ করেছি এবং স্বাক্ষর প্রদান করেছি। জবাবে এর ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, সংবিধানে এ ধরনের পরিষদের অস্তিত্ব নেই। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সেটা জায়েজ নাই। রাষ্ট্রপতি অধ্যাদেশও সেটা সংবিধান পরিবর্তনের কোনো বিধান করতে পারেন না। বিষয়টি নিয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনায় প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন আর্টিকেল 72 এবং স্থান এবং সময় নির্ধারণ করবেন, করেছেন। আর্টিকেল 73 অনুসারে তিনি ভাষণ দেওয়ার কথা ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা। কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন ৫০ ঘন্টা বরাদ্দ করা হোক। এখন যদি রাষ্ট্রপতির ভাষণের উপর ৫০ ঘন্টা আলোচনা হয়, ভালো। সংখ্যা অনুপাতে সেই সময় বরাদ্দ করা হবে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। বিষয়টি জনগুরুত্বপূর্ণ জানিয়ে এ বিষয়ে বিরোধী দলীয় নেতাকে নোটিশ দিতে বলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় অন দি স্পট সলিউশন দেওয়া যায় না। এটার জন্য আপনি নোটিশ দেবেন। আপনার নোটিশ পাওয়ার পর এ ব্যাপারে আমার সিদ্ধান্ত জানাবো। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান না পেলে রাস্তায় নামবে ১১ দল, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর সরকার সংবিধান সংশোধনের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। জুলাই সনদ বিএনপি ধারণ করে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধান সংস্কার বিল পাশ হয়ে সংবিধানে যুক্ত না হলে তা বাস্তবায়ন সম্ভব নয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শেষ করে একে একে সংসদ থেকে বের হন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রথম দিন সময় কম থাকায় দ্বিতীয় দিন পয়েন্ট অফ অর্ডারে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট নোটিশ দিয়ে আলোচনা এবং সংসদের ভেতরে এর মীমাংসা করতে চান তিনি। শতকরা ৭০% জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে
এই সমস্ত বিষয় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলার পরে মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করব। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। সরকার সংবিধান সংস্কারের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, সংবিধানকে নিয়ে দেওয়া বিএনপির মন্তব্য অনেকটা পতিত সরকারের সময়ে দেওয়া বক্তব্যের মতো শোনায়। মনে হচ্ছে যে সংসদ সেটিকে এড়িয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা হচ্ছে। আমরা আজকে বক্তব্য পাইনি, কিন্তু আমরা ঈদের পরে তাদের সংসদে তাদের বক্তব্যটা আমরা শুনে আমরা আমাদের অবস্থান জানাবো যে তারা কি গণভোট মানে কি মানে না। কিছু আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না, একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি। এবং বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে জনতার সরকার আসলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, এটা আসলে ছুঁড়ে ফেলার এই কাজটা হয় নাই। তার মানে জনতার সরকার এসছে কিনা এই জিনিসটা এখন আপনারা প্রশ্ন করবেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে এবং সংবিধান সংস্কার করে সংস্কার পরিষদ গঠন করা হবে। জুলাই জাতীয় সনদকে আমরা সম্মান করি, প্রত্যেকটা অক্ষর এবং শব্দকে আমরা ধারণ করি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয় নিয়ে এই মহান সংসদে আলাপ হবে, আইন প্রণয়ন হবে, অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে, তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার। সংসদের কাজ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা, সংবিধানের বাইরে সংসদ যাবে না বলেও মন্তব্য তার। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। সব ধর্মের অনুভূতিকে প্রাধান্য দিয়ে শিগগিরই ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর থেকে প্রাথমিক পর্যায়ে ভর্তি লটারি না পরীক্ষার মাধ্যমে এই বিষয়ে জনমত যাচাই করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। সংসদে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক। এদিকে জাতীয় সংসদের নোট দেখে পড়া থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের পরামর্শ দিয়েছেন স্পিকার। প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম চালু করেছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু এই পদ্ধতি গ্রহণযোগ্য মনে করেন না শিক্ষামন্ত্রী। জাতীয় সংসদে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণে অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। ধর্মীয় শিক্ষক নিয়োগ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনায় সরকার। ইতিমধ্যে আমরা ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা সেটা নয়, সব ধর্মেরই অনুভূতিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে জাতীয় সংসদে কাগজ দেখে বক্তব্য না দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান স্পিকার। আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন, সংসদে এর অ্যালাউড না। ভবিষ্যতে না দেখে বলার অভ্যাস করেন, এটা সংসদের রেওয়াজ, যেটি আমাদের সকলেরই মান্য করা উচিত। সম্পূরক প্রশ্নের জবাবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের এক ছাতার নিচে আনার চেষ্টা করা হবে। আমরা হয়তো ক্রমান্বয়ে চেষ্টা করব যে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত ভাতাভোগী যারা আছেন তাদেরকে একটি কার্ড, একটি পরিবারের আওতায় আনার জন্য এবং সম্মিলিতভাবে 29 মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে জাতীয় সংসদের অধিবেশন। পরবর্তী বক্তা হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 5 বছরের মধ্যে দেশের 96% বেশি শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনার প্রত্যয় জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাদের জন্য খাবার ও ইউনিফর্মের ব্যবস্থা করার কথাও জানান তিনি। রবিবার রাজধানীর একটি ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বলেন, আগামী দিনে সুন্দর দেশ করতে হলে প্রাথমিক সহ পুরো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। ভঙ্গুর অবস্থা থেকে ফিরিয়ে জনগণকে সুন্দর দেশ উপহার দেওয়ার কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার। আগামী 5 বছরের ভেতরে আমরা 96+% আমাদের সব শিক্ষার্থীদের, মানে বিটুইন 6 to 10 year old সকলকে আমরা প্রাথমিক বিদ্যালয়ে দেখতে চাই। সকলকে ইউনিফর্ম, দিনের খাবার আর অনেক কিছুর ব্যবস্থা আগামী 5 বছরের ভিতরে পূর্ণাঙ্গভাবে করা হবে। 14 এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে সংসদ সচিবালয়ে বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অন্যরা।
কাল থেকে শুরু হচ্ছে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহালুরে একটি খাল পুনঃখননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে প্রায় 12.5 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে এই এলাকার 1200 হেক্টর জমি সেচের আওতায় আসবে। পাশাপাশি প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার জলাবদ্ধতাও দূর হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে 54 জেলায় এই কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান 16 মার্চ দিনাজপুরের কাহালুরের বলরামপুর গ্রামের শাহপাড়া খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। কাহালুরের প্রায় 12.5 কিলোমিটার এই খাল পুনর্খননের মধ্য দিয়ে এলাকার 1200 হেক্টর জমির সেচের আওতায় আসবে। দূর হবে প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার জলাবদ্ধতা। আমরা এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন খেতে যাবে সেচ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, শুষ্ক মৌসুমে বর্ষার পানি পেতে এই খালের মুখে স্থাপন করা হবে রেগুলেটর। সারা বছর শুকনো মৌসুমের জন্য ওই পানিটা ব্যবহার করতে পারি। এই একই প্রকল্পের আওতায় 6 ভেন্ট রেগুলেটর নির্মাণ করা হবে, সাথে তার যতটুকু অ্যাপ্রোচ রোড সেটাও প্রতিরক্ষা কাজ আকারে করা হবে। এই প্রকল্পের আওতায় কাহালুরের রামচন্দ্রপুর ও মুকুন্দপুর ইউনিয়নের কৃষক সেচ সুবিধা পাবে, বাড়বে উৎপাদন। খালটা করলে আমাদের সুবিধা হবে, একটা মানে পানি থাকবে, ডাঙ্গা জমিলাতে পানি দেওয়ার সুবিধা হবে। ফসল পানি আনতে পারতাম না, অনেক ফসল পানি নষ্ট হয়ে যেত বন্যা হলে। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ছিল না, আর এটা খনন করলে দ্রুত পানিটা নিষ্কাশন হবে। একই দিনে একই সঙ্গে আরো 53 জেলার মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। 42টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে 11টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম গতিশীল ও কার্যকর হবে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। গত 22 ফেব্রুয়ারি ঢাকার 2 সিটি সহ দেশের 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। এতে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর 14 মার্চ আরও 5 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পায়। আজও জ্বালানি তেল নিতে সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। অধিকাংশ পাম্পেই তেল দেয়া হচ্ছে না। তাদের দাবি, চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না, ফলে যা পাওয়া যাচ্ছে তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি প্রতিমন্ত্রী ঘোষণা দিলেন, তেল নেয়ার ক্ষেত্রে এখন আর রেশনিং ব্যবস্থা থাকছে না। এদিকে জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ডিজেল ও 25,000 টন পেট্রোল কিনছে সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। পরিকিমরি করে সবাই ছুটতে শুরু করে ফুয়েলিং স্টেশনগুলোতে, আর এখানেই শুরু হয় বিপত্তি। যার প্রয়োজন নেই তিনিও লাইন দিয়েছেন পাম্পের সামনে। শঙ্কা, যদি তেল না পাই। সংকট নেই বলে সরকারের ঘোষণাও তাদের আশ্বস্ত করতে পারেনি। অবসম্ভাবী রূপেই পাম্পগুলো চাহিদা পূরণে পড়েন বিপাকে, যা কাটানো যাচ্ছে না এখনো। এখনো আমরা তেল কখন দিবে শিওর না। 11টা 11:30 বলতেছে, 11টা 11:30 ভিতরে যদি দেয় তাহলে তো পাবার, না দিল তো নাই। আর গ্রাহক উল্টো তেল না পেয়ে বিপাকের পাশাপাশি ক্ষুব্ধ ও বিরক্ত। আমার কাছে আসলে বিষয়টা গোলাশা লাগতেছে। 3টা পাম্পে গেছি, পর্যন্ত কোনো পাম্পে আমাকে তেল দিতে পারে নাই। প্রচুর পরিমাণ তেল আছে, যেমন ঘাটতি নেই। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ মালিকরা একটা সিলিন্ডার করতেছে। মানুষের এই তাড়াহুড়োর কারণে সরকার রেশনিং ব্যবস্থা চালু করে। অবশ্য রবিবার এই ব্যবস্থা তুলে নেয়ার ঘোষণা এলো। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। এরই মধ্যে তেলবাহী বেশ কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, আসছে আরও কিছু। তাছাড়া রাশিয়ার তেল কেনায় মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় শঙ্কার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।
বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ প্রচুর আছে, অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি জানতে চট্টগ্রামে পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি। জানান, কোনো খুচরা ব্যবসায়ী বাজারে শূন্যতা সৃষ্টির চেষ্টা করছে, বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রী। কমিটি বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিবে। বাজারে যথেষ্ট সরবরাহ আছে, কেউ যদি বাড়তি মূল্য নেয়ার চেষ্টা করে সেটা আপনারাও সচেতন থাকবেন। এরকম বাড়তি মূল্য নেয়ার মতো কোনো পরিস্থিতি আসে নাই। অহেতুক কেউ দয়া করে আতঙ্কিত হবেন না। ভোক্তার স্বার্থে, ক্রয় ক্ষমতার মধ্যে এই পণ্যগুলি রাখার স্বার্থে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনাদের নিযুক্ত সরকার সেই ব্যবস্থা নেবে। চট্টগ্রাম ও মংলা বন্দর এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনে একাধিক প্রকল্পে অনিয়ম ও নিয়োগ দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। এর মধ্যে জাহাজ ক্রয়ে প্রায় 486 কোটি টাকা দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে নকশা জালিয়াতির মাধ্যমে 10 তলা আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার ঘটনায় রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে রয়েছে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ। মনিরুজ্জামান শিপিং কর্পোরেশনের এমডি থাকাকালে 2,486 কোটি টাকা ব্যয়ে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হয় মাত্র 4টি। বাকি 486 কোটি টাকার আর্থিক অসঙ্গতির বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে নকশার শর্ত ভেঙে খোলা জমিতে 10 তলা আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার অভিযোগে শেরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সর্দার মাহবুবুর রহমান সহ রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের 6 জন কর্মকর্তা প্রকৌশলী পরস্পর যোগসাজশে নিজেদের পক্ষে লাভবান হয়ে অসৎ উদ্দেশ্যে বিধি বহির্ভূতভাবে নকশা অনুমোদনের অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে মংলা বন্দরে 1,538 কোটি টাকার পশুর চ্যানেলের সংরক্ষণ ড্রেজিং প্রকল্পের বরাদ্দেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরের এখনও প্রায় 1 সপ্তাহ বাকি। এরই মধ্যে রাজধানী ছাড়ছেন অনেকে। ঘরমুখো মানুষের ঢল দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। যাত্রীরা বলছেন, ঈদের আগ মুহূর্তে অতিরিক্ত ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে বাড়ির পথে রওনা দিয়েছেন। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় স্বস্তি জানান অনেক যাত্রী। দেশের বিভিন্ন রুটে আজ কমলাপুর স্টেশন থেকে 54টি ট্রেন ছেড়ে যাচ্ছে। সারা দেশে বিপণী বিতানে জমজমাট ঈদের কেনাকাটা। দোকানে দোকানে ছুটছেন ক্রেতারা, দাম নিয়ে অসন্তোষ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান। তাওহিদ, সিলেটের বাজারে কোন ধরনের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তেমনি আপনি দেখুন, সিলেটে কিন্তু ঈদের বাজার রীতিমতো জমে উঠেছে। আপনি দেখছেন, আমি এই মুহূর্তে রয়েছি একটি অভিজাত শপিং মলে। সেই শপিং মলে আপনারা দেখছেন যে ক্রেতাদের উপচে পড়া ভিড়, এবং সেই ভিড়টি আসলে মূলত ইফতারের পরপর থেকেই শুরু হয়েছে এবং সেটি চলবে কিন্তু মধ্যরাত, এমনকি সেহরির আগ পর্যন্ত কিন্তু এই বিপণী বিতানগুলো আসলে খোলা থাকে এবং মানুষজন তার পছন্দের কাপড় চোপড় কিংবা পছন্দের সামগ্রী কেনাকাটার জন্য তারা এসে ভিড় জমান। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গত 3 দিন যাবৎ
সিলেটে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির ফলে সিলেট নগরে যারা ক্রেতা হিসেবে আসছেন তারা কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়ছেন। তবে ক্রেতাদের সংখ্যা কোনোভাবেই আসলে কমছে না, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। এবং পাশাপাশি বৃষ্টির কারণে কিন্তু তীব্র যানজট লেগে থাকতে আমরা দেখেছি নগরীতে। পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবটা কিছুটা পড়েছে এমনটা ব্যবসা সংশ্লিষ্টরা আসলে বলছেন। আমরা একটি কাপড়ের দোকানে আছি এবং এখানকার ব্যস্ততা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চরম ব্যস্ততার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। আমরা একটু সংক্ষেপে যদি একটু জানতে চাই আপনার কাছে ব্যস্ততা কেমন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যস্ততা তো আলহামদুলিল্লাহ বুলওয়ার্ডের খুব ভালো বেচাকেনা চলতেছে, খুবই ভালো চলতেছে। দাম কেমন এবার গতবারের তুলনায়? গতবার তুলনায় অনেক চিপ রেট, বিশেষ করে আমাদের আলপনাতে আন্ডারে 3 পিস এবং শাড়িগুলাতে অনেক চিপ। যেমনটি শুনছিলেন যে আসলে এই মার্কেটে ব্যবসায়ীরা যেহেতু বলছেন যে দাম কম, তবে আমরা যেটি জানার চেষ্টা করেছি গতবারের তুলনায় এইবার কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, পাশাপাশি জুতা এবং প্রসাধনীর দামও বাড়ছে। আর যে এই বিপণী বিতানগুলোর মতো অনেক বিপণী বিতান রয়েছে সিলেটে। আপনি জানেন যে বন্দর বাজারে কিন্তু যারা নিম্নবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার তারা হাট বাজারে যান এবং পাশাপাশি বন্দর বাজার ছাড়ালেও সিলেটের জিন্দাবাজার এবং এর আশপাশে কুমারপাড়া এবং নয়া সড়ক এলাকায় কিন্তু অভিজাত শপিং মলগুলো রয়েছে। সেই শপিং মলগুলোতে আসলে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। ধন্যবাদ আপনাকে তাহিদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। জানাবো ফ্রেস্কো কন্টেইনারের সৌজন্যে ভিন্ন রকম ইফতারের খবর। রমজান মাস, ইফতারের সময়। এ সময়ে শেরপুরের মানুষের পাতে চাই ঐতিহ্যবাহী ডালের আমিত্তি। দেখতে জিলাপির মতো হলেও স্বাদ আর তৈরির প্রক্রিয়া একেবারেই আলাদা। ইফতারিতে ঝাল খাবারের পাশাপাশি রোজাদারদের কাছে এই মিষ্টির আছে আলাদা কদর। রোজায় সারাদিন সংযমের পর বাহারি ইফতার। পরিবার পরিজন, আত্মীয়স্বজন আর বন্ধুদের নিয়ে তৈরি হয় ভ্রাতৃত্বের বন্ধন। ভোজন রসিক বাঙালির ইফতারে থাকে নানা পদ, তবে শেরপুরে ইফতারের প্রচলিত খাবারের পাশাপাশি পাতে থাকা চাই ঐতিহ্যবাহী ডালের আমিত্তি। দেখতে জিলাপির মতো হলেও স্বাদ আর তৈরির প্রক্রিয়া ভিন্ন। রমজানে এই মিষ্টির চাহিদা বাড়ে কয়েকগুণ। সারা বছর পাওয়া যায়, শুধু রোজাতে আর পূজাতে এই জিনিসটা পাওয়া যায়। মাসকলাই ডাল মানে শেরপুরের অতুলনীয় একটা প্রসিদ্ধ খাবার। আমিত্তির মূল উপাদান মাসকলাইয়ের ডাল আর চালের গুঁড়ো। প্রথমে ডাল ভিজিয়ে বেটে তার সাথে মেশানো হয় চালের গুঁড়ো। এরপর তেলে ভেজে চিনি শিরায় ডুবিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু মিষ্টি। রামাতি ভিজা লাগে, ডালে ভিজা লাগে, ভিজা হেরা পরে বেলা ভিজা হেরা পরে মাঝে দই লাগে, দই হেরা পরে মিশিং দিয়ে লাগে, মিশিং ভাঙে হেরা পরে ফেরি মারা লাগে। এই আমিত্তিটা শুরু হয়েছে ব্রিটিশের পতনে পাকিস্তান আমলে। এই আমার বাবা প্রথমই কানাইলাল ঘোষ সেই প্রথম রোজায় শুরু করলেন, দিন দিন তা প্রসার পেয়ে গেল। ইফতারে ঝাল খাবারের পাশাপাশি রোজাদারদের কাছে এই মিষ্টি বাড়তি আকর্ষণে পরিণত হয়েছে। আসিফ খান, ডিবিসি নিউজ।